জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে ৩ দিনের সফরে ইতালির পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেবেন খাদ্য ও কৃষি সংস্থার শীর্ষ সম্মেলনে উচ্ছ্বসিত প্রবাসীরা। বোরো আমনের বাম্পার ফলন, ভারতের চাল রফতানির নিষেধাজ্ঞায় হবে না সংকট। কর্পোরেট প্রতিষ্ঠান মজুদের চেষ্টা করলে অস্থির হবে বাজার, বলছেন ব্যবসায়ীরা। নিয়ন্ত্রণহীন ডেঙ্গু আক্রান্ত মৃত্যুতে প্রতিদিন ছাড়াচ্ছে আগের রেকর্ড। রোগের চাপ সামাল দিতে হিমশিম হাসপাতাল, এডিস নিধনে ব্যবস্থা নেয়ার তাগিদ। রাজধানীর মাতুয়াইলে ইউলুপ যেন মরণ ফাঁদ, নেই আলাদা লেন, ডিভাইডারের চিহ্ন না থাকায় ঘটছে দুর্ঘটনা। নকশাতেই গলদ, বলছেন বিশেষজ্ঞরা। এবং যুক্তরাষ্ট্রের সন্ত্রাসীদের গুলিতে নিহত বাংলাদেশি রমিমের জানাজা সম্পন্ন, শিগগিরই আনা হবে দেশে। 4 দিনেও গ্রেফতার হয়নি হাতকড়া সহ পলাতক খুনি। সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে খাদ্য ও কৃষি সংস্থার শীর্ষ সম্মেলনে যোগ দিতে 3 দিনের সফরে ইতালির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মুক্তিযুদ্ধমন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান, 3 বাহিনীর প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এই সম্মেলনে যোগ দিচ্ছেন। সফর শেষে আগামী বুধবার ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ইতালিতে খাদ্য ও কৃষি সংস্থার শীর্ষ সম্মেলনে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের বর্তমান অবস্থা তুলে ধরবেন প্রধানমন্ত্রী। জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানের সঙ্গে বৈঠকের পাশাপাশি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করার কথা শেখ হাসিনার। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ ও প্রবাসী বাংলাদেশিরা। ইতালির প্রতিনিধি হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে রোম থেকে বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। ইউরোপের অন্যতম দেশ ইতালির রাজধানী রোমে 24 থেকে 26 জুলাই বসছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ফুড সিস্টেম সম্মেলন। জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন ফাও সদর দফতরে অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের প্রথম দিন আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। পরে যোগ দেবেন খাদ্য ও জলবায়ু বিষয়ক প্লেনারি সেশনে। সাইডলাইনে দ্বিপাক্ষিক বৈঠক হবে নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গেও। সফরের বিষয়ে শনিবার সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। প্রথম দিনে তিনি রোমে যে জাতিসংঘের 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা আছে, এফএও, ইফাদ এবং ডব্লিউএফপি, তার যে 3 জন নির্বাহী প্রধান আছেন তাদের সাথে প্রথম দিনের বিভিন্ন সময় তার বৈঠক হবে। এবং একই দিনে এফএওর মহাপরিচালকের আমন্ত্রণে তিনি একটি সম্বর্ধনা সভা বা রিসেপশনে যোগদান করবেন। 25 জুলাই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক হবে শেখ হাসিনার। 2 সরকার প্রধানের বৈঠকে জ্বালানি সহযোগিতা ও সংস্কৃতি বিনিময় সংক্রান্ত একটি সমঝোতা ও একটি চুক্তি সই হতে যাচ্ছে বলেও জানান রাষ্ট্রদূত। একই দিন ইউরোপের 15টি দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজিত আঞ্চলিক দূত সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর সফরের সময় 2 দেশের মধ্যে 2টি অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। সেটি হচ্ছে কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং এনার্জি কোঅপারেশন। ওই দিন নাগরিক সংবর্ধনাতেও যোগ দেবেন শেখ হাসিনা। দলীয় প্রধানের আগমন ঘিরে উৎসবের আমেজ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে। ইউরোপের বিভিন্ন দেশে এবং ইতালির বিভিন্ন প্রভিন্স থেকে হাজার হাজার নেতাকর্মী উপস্থিতি হতে যাচ্ছেন। এখানে সত্যিই একটা মিলন মেলায় পরিণত হতে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনা আমাদের মাঝখানে আসতেছে, আমরা খুবই আনন্দিত। আমরা সবাই মিলে যেন সুন্দরভাবে তাকে বরণ করতে পারি, তাকে আমরা গণসম্বর্ধনা দিতে পারি। সরকার প্রধানের এই সফরে ফের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা রোম সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি উত্থাপিত হবে বলে প্রত্যাশা প্রবাসীদের। শ্রমবাজার সম্প্রসারণেও প্রধানমন্ত্রীকে বিশেষ উদ্যোগ নিতে আহ্বান জানাবেন তারা। আমরা যেন পুনরায়
রোম টু ঢাকা বিমান চালু করতে পারে প্রধানমন্ত্রী, এ আশাবাদ ব্যক্ত করছি। ইটালির প্রধানমন্ত্রীর সাথে আমাদের প্রধানমন্ত্রীর বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হবে এবং সেটা খুবই আমাদের জন্য মর্যাদা সম্পন্ন বলে আমি মনে করি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই ইউরোপ সফর বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন এক সময়ে এবার ইতালি সফরে আসছেন যখন করোনা পরবর্তী সময়ে খাদ্য, কৃষি ও জ্বালানি সহ সবকিছুতেই পুনরুদ্ধারের একটি সংগ্রাম চলছে। কূটনীতি বিশ্লেষকরা বলছেন প্রধানমন্ত্রীর এবারের সফরের মধ্য দিয়ে ইতালি সরকারের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কও আরও দৃঢ় ও মজবুত হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, রোম, ইতালি। বাংলাদেশে জাতিসংঘের প্রতিনিধিকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অসন্তোষ প্রকাশের বিষয়টি কোনো অস্বাভাবিক ঘটনা নয় বলে জানিয়েছে জাতিসংঘ। নিউ ইয়র্কের সদর দফতরে নিয়মিত ব্রিফিংয়ে বেগম খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মুশফিকুল ফজল আনসারীর উদ্দেশ্যমূলক প্রশ্নের জবাবে একথা বলেন সংস্থার মুখপাত্র স্টিফেন দুজারিক। এ সময় সরকার বিরোধী আন্দোলন নিয়ে মন গড়া তথ্য তুলে ধরে প্রশ্ন করা হলে নির্বাচনের আগে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি দুজারিক। চলতি বছরের প্রথম ৬ মাসে যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতায় রেকর্ড ২১,০০০-এর বেশি মানুষ মারা গেছেন। এর মধ্যে শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতেই প্রাণ গেছে অন্তত ৬০০ জনের। সবশেষ মঙ্গলবারের ওপর হামলার ঘটনায় গত মঙ্গলবার এক টুইট বার্তায় উদ্বেগ জানায় বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। এ ঘটনায় বিদেশি রাষ্ট্রদূতদের অ্যাক্টিভিস্ট উল্লেখ করে ক্ষোভ ঝাড়েন পররাষ্ট্রমন্ত্রী। বলেন যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন হলেও কোনো ব্যবস্থা না নিয়ে অন্যদের সবক দেয় তারা। পরে তলব করা হয় ঢাকায় জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী শেলডন ইয়েটকে। এবার এই ইস্যুতে নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে তথ্য বিকৃত করে প্রশ্ন করলেন বিএনপি চেয়ারপারসনের সাবেক সহকারী প্রেস সচিব মুশফিকুল ফজল আনসারী। বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবের বিষয়ে উদ্দেশ্যমূলকভাবে প্রশ্ন করলে তাকে থামিয়ে দিয়ে সংস্থাটির মহাসচিবের মুখপাত্র বলেন জাতিসংঘ প্রতিনিধির কোনো কথার সঙ্গে সেদেশের সরকারের দ্বিমত থাকলে তাকে তলব করতেই পারে। Secretary General's full confidence in the UN team in Bangladesh. It is not uncommon for member states to call in a resident coordinator if they have an issue with what that person has said. It's not that is what it is, as one says. So these are procedures, these are processes that member states utilize when they may not be happy with something that someone has said. পরে অপর এক প্রশ্নে মনগড়া তথ্য দিয়ে বাংলাদেশের নির্বাচন ও রাজনীতি নিয়ে জাতিসংঘের মুখপাত্রকে বিভ্রান্ত করার চেষ্টা করেন বিএনপি চেয়ারপারসনের সাবেক সহকারী প্রেস সচিব। তবে দুজারিক বলেন বাংলাদেশে জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে, এ অবস্থায় কোনো মন্তব্য করে নির্বাচনকে প্রভাবিত করতে চায় না জাতিসংঘ। We get asked this question many times. I'm not going to prejudge the elections before they happen. বাংলাদেশে যখন জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে ঠিক তখন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে নানা মহল। এরই অংশ হিসেবে দেশের বাইরের বিভিন্ন সংস্থার কাছে তথ্য বিকৃতির পাশাপাশি করা হচ্ছে উদ্দেশ্যমূলক প্রশ্ন। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ভারতের রফতানি নিষেধাজ্ঞার মাঝে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো চাল মজুত করার চেষ্টা করলে দেশের বাজার অস্থির হয়ে উঠতে পারে বলে শঙ্কা চট্টগ্রাম চাল ব্যবসায়ী নেতাদের। অথচ পরপর 2 মৌসুম বোরো ও আমনের বাম্পার ফলনে বাংলাদেশে আপাতত চালের কোনো সংকট নেই। মোকাম থেকে শুরু করে জেলা পর্যায়ের গুদামে পর্যাপ্ত চাল মজুত রয়েছে। তারপরও জটিলতা এড়াতে মিয়ানমার, থাইল্যান্ড এবং ভিয়েতনামে যোগাযোগ বাড়ানোর তাগিদ দিচ্ছেন ব্যবসায়ীরা। সাক্ষাৎপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম নগরীর পাহাড়তলী চাল বাজারের সামনে এখন চালবাহী ট্রাক, মিনি ট্রাক এবং কাবার্ড ভ্যানের সারি। দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের মোকাম থেকে আনা চাল রাখা হচ্ছে গুদামে। দ্বিতীয় বৃহত্তম চালের বাজার চাকতাই এলাকাতেও একই দৃশ্য। বিভিন্ন মোকাম থেকে প্রতিদিন 250 থেকে 300 চালবাহী গাড়ি আসছে এসব বাজারে, যে কারণে ভারতের চাল রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারিকে তেমন সংকট হিসাবে দেখছেন না মাঠ পর্যায়ের ব্যবসায়ীরা। বিভিন্ন উৎপাদনকারী মোকাম প্লাস বিক্রি মোকাম সবগুলোতে মোটামুটি এখন যথেষ্ট পরিমাণে স্টক আছে। মজুতের এগেস্টে আমাদের খাদ্যমন্ত্রী একটা আইন পাশ করছে। ওই আইনের আওতা যদি আমরা সবাই যদি ফলো করি,
চালের উপর কোনো প্রভাব পড়বে না, খাদ্য ঘাটতি হবে না। আবহাওয়া অনুকূলে থাকার কারণে পরপর আমন এবং বৌর মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। দেশে সদ্য বিদেয়ী বৌর মৌসুম এবং হাওরের ধান বাজারে চলে আসায় পর্যাপ্ত চালের মজুদও সৃষ্টি হয়েছে। ফলে গত 2 মাস ধরেই স্থিতিশীল দেশের চালের বাজার। যেহেতু গভর্নমেন্ট 14 লক্ষ টনের একটা হিসাব আছে, কিন্তু আমাদের দেশে দেখা গেছে যে গভর্নমেন্টের এখন 19 লক্ষ টনের মতো আছে। তবে গত কয়েক বছর ধরে বেশ কটি কর্পোরেট প্রতিষ্ঠান এবং শিল্প গ্রুপ চালের ব্যবসা করায় শুরু হয়ে গেছে সিন্ডিকেট প্রথা। বাজারের পরিবর্তে মোকাম থেকেই চাল সংগ্রহ করে এসব প্রতিষ্ঠান, এমনকি কম শুল্কে আমদানি করা চাল এসব প্রতিষ্ঠান কারসাজির মাধ্যমে বেশি দামে বিক্রি করেছিল বলে অভিযোগ রয়েছে। যে এই সমস্ত মিলাররা বিগ কোয়ান্টিটি ধান স্টক করে রাখে, ওদের প্রতি নজর রাখতে হবে যাতে ওরা এই রপ্তানি বন্ধের সুযোগটা না নেয়। সরকারের তথ্য অনুযায়ী 19 জুলাই পর্যন্ত বোরো মৌসুমে 1,58,200 মেট্রিক টন ধান এবং 8,83,294 মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে। বোরো মৌসুমে উৎপাদিত চালের মজুত রয়েছে দেশের মোকাম এবং গুদামগুলোতে। তাই আগামীতে চাল নিয়ে সাধারণ ক্রেতারা যেন শঙ্কিত না হয়, এমনটি বলছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামের পাহাড়তলী চাল বাজার থেকে কমল দে, সময় সংবাদ। নিয়ন্ত্রণহীন ডেঙ্গু পরিস্থিতি, যতই দিন যাচ্ছে আক্রান্ত ও মৃত্যুতে ছাড়াচ্ছে আগের রেকর্ড। ধরন বদলে ভয়াবহ হওয়া ডেঙ্গুর প্রকোপে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। আলাদা ওয়ার্ড খুলেও খুব একটা সুবিধা করতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। বেড ছাপিয়ে মেঝেতেও চলছে চিকিৎসা। এই অবস্থায় সচেতনতার পাশাপাশি এরিজ নিধনের বিকল্প নেই বলছেন চিকিৎসকরা। গত 24 ঘন্টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে 65 জন রোগী ভর্তি হয়েছেন। সব মিলিয়ে চিকিৎসাধীন 120 জন। যশোরে হাসপাতালে ভর্তি 44 ডেঙ্গু রোগী। অন্যদিকে হবিগঞ্জে গত 15 দিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 45 জন। এছাড়া নওগাঁয় 10 দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন 20 জন রোগী। ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে যশোর জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী জুয়েল মৃধা এবং নওগাঁ সদর হাসপাতালে আছেন রিপোর্টার এমআর রকি। সরাসরি শুরুতেই যাচ্ছি জুয়েলের কাছে। যশোরের ডেঙ্গু পরিস্থিতি কিন্তু প্রতিদিনই অবনতি হচ্ছে। প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে যশোরের হাসপাতালগুলোতে। গত 24 ঘন্টায় যশোরে ভর্তি হয়েছেন নতুন করে 19 জন রোগী। বর্তমানে এই 19 জন নিয়ে মোট হাসপাতালে ভর্তি আছে 44 জন, যার ভিতরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি 27 জন। এর বাইরে অভয়নগর, চৌগাছা, মনিরামপুর এবং কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাদবাকি রোগীরা ভর্তি রয়েছে। এ পর্যন্ত সিভিল সার্জন আমাদেরকে যেটা জানিয়েছেন যে স্থানীয়ভাবে আক্রান্ত রোগীর সংখ্যাই বেশি। চলতি মাসে প্রায় 150 জন রোগীকে পাওয়া গেছে যারা স্থানীয়ভাবে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং ঢাকা থেকে আক্রান্ত হয়ে যশোরে এসে চিকিৎসা নিচ্ছেন 33 জন রোগী। মোট 183 জন রোগী এই জুলাই মাসে চিকিৎসা দিয়েছে যশোরের হাসপাতালগুলো। আমরা কথা বলেছি চিকিৎসকদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যেসব রোগী ভর্তি আছে তাদের অনেকেরই ক্ষেত্রে প্লেটলেট কমে যাচ্ছে এবং অনেকের অবস্থাই গুরুতর এবং তাদেরকে তারা কিন্তু নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিয়ে অনেককে সুস্থ করে বাড়ি পাঠিয়েছেন। এখন পর্যন্ত 137 জন সুস্থ হয়ে বাড়ি গিয়েছেন। মাত্র 2 জন রোগী চৌগাছায় মারা গিয়েছেন। এর বাইরে যারা আছেন তাদেরকে প্রতিনিয়ত চিকিৎসা দেওয়া হচ্ছে। বিশেষ করে যশোরে ডেঙ্গু রোগীদের আলাদা চিকিৎসা দেওয়ার জন্য যশোরের যে করোনারি রেড জোন যেটা ছিল সেটাকে ডেঙ্গু ওয়ার্ডে রূপান্তরিত করা হয়েছে এবং যশোর জেনারেল হাসপাতালে এখন সব নারী পুরুষ ডেঙ্গু রোগীদের সেখানে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন যে এই সময় আসলে সতর্ক থাকার কোনো বিকল্প নেই, কারণ ডেঙ্গুর আক্রান্ত হওয়ার যে আগের একটা ধারাবাহিক নিয়ম ছিল যে রাতে বা সকালের দিকে মশা কামড়ালে ডেঙ্গু আক্রান্ত হতো, কিন্তু এখন সেটা নাই। এখন চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যে যেহেতু ফুল হাতা এবং ফুল প্যান্ট পরার
করার এবং সার্বক্ষণিক নিজেদের একটি সতর্ক থাকার, বিশেষ করে মশক নিধনের ব্যবস্থাটা করা, নিজেরা বাড়ির আশেপাশে যদি পানি জমে থাকে সেই পানিগুলো পরিষ্কার করা এবং প্রশাসনিকভাবেও কিন্তু এই উদ্যোগটা নেওয়া হয়েছে মশক নিধনের এবং ঝোপঝাড় জঙ্গল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং আশা করা হচ্ছে যে এই মাসটা যাওয়ার পরেই কিছুটা হলেও নমনীয় হতে থাকবে ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা। নওগাঁর সদর হাসপাতালে আছে সহকর্মী MR রকি, চলে যাচ্ছি তার কাছে। চিকিৎসকরা বলছেন ডেঙ্গুর কিন্তু সর্বোচ্চ ঝুঁকির মাস এই আসছে আগস্ট মাস। ইতিমধ্যে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ বলছে 15 জুলাইয়ের পর থেকে কিন্তু এই জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আসলে আনুপাতিক হারে বৃদ্ধি পেয়েছে এবং গত 5-7 দিনের ব্যবধানে কিন্তু এই হাসপাতালে আমরা যেটা লক্ষ্য করছিলাম স্বাভাবিক যে রোগী তার চেয়ে কিন্তু অনেক বেশি। এই মুহূর্তে ভর্তি রয়েছে 8 জন, অন্যান্য জায়গায় কিন্তু আরো প্রায় 10 জনের মতো চিকিৎসা নিচ্ছে বলছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। এবং যারা এখানে ভর্তি রয়েছেন এখানকার যারা ভর্তির সঙ্গে কথা বলছিলাম তারা বলছিলেন যে বেশিরভাগই কিন্তু ঢাকা থেকে এসেছেন এবং ঢাকা সহ বিভিন্ন বাইরের জেলা থেকে এসে কিন্তু এই আক্রান্ত হয়েছেন বা ডেঙ্গুতে শনাক্ত হয়েছে। তবে ডেঙ্গুর স্বাভাবিকভাবে এডিস লাভা বা এডিসের যে সংক্রমণ এটা কিন্তু চিকিৎসকরা বলছেন যে এই মাসে তাদের যে সর্বোচ্চ পরিমাণের ঝুঁকি তা কিন্তু তাদের দিক থেকে এই সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। তবে চিকিৎসকদের দিক থেকে আরেকটি বিষয় বলা হয়েছে, জ্বর সর্দির সাথে যদি কোনো আক্রান্ত রোগীর সংক্রমণ প্রাথমিকভাবে উপসর্গ দেখা দেয় দ্রুত কিন্তু হাসপাতাল বা স্থানীয় কমিউনিটি সেন্টারগুলোতে তাদের কিন্তু যোগাযোগ করার কথা বলা হয়েছে এবং এক্ষেত্রে উদ্বিগ্ন না হয়ে স্বাভাবিকভাবে চিকিৎসকের যেসব পরামর্শ রয়েছে এই বিষয়গুলোর প্রতি কিন্তু জোর দেওয়া হচ্ছে এবং হাসপাতালে যারা ভর্তি হয়েছেন এই মুহূর্তে নারী পুরুষ 2টি ওয়ার্ড খোলা হয়েছে ডেঙ্গু ইউনিটের জেলা সদর হাসপাতালে। তবে এখানে এই মুহূর্তে যে রোগীগুলো আসছেন তাদের দিক থেকে যে বিষয়টি আমরা জানতে পারছিলাম স্থানীয়ভাবেও কিন্তু ডেঙ্গুর যে সংক্রমণ যে লাভা তা কিন্তু ছড়িয়েছে এবং নওগাঁয় কিন্তু গত 8-10 দিন আগে নওগাঁর স্বাভাবিকভাবে যারা আক্রান্ত হয়েছেন তাদের কিন্তু এখানে রোগের সংক্রমণ দেখা যাচ্ছিল না। তবে ইদানিং এই আক্রান্তের সংখ্যা কিন্তু বৃদ্ধি হওয়ার কারণে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে স্থানীয়ভাবেও কিন্তু ডেঙ্গুর সংক্রমণ বা এডিস লাভার যে প্রভাব তা কিন্তু ছড়িয়ে পড়েছে এবং এই ছড়িয়ে পড়ার দিক থেকে কিন্তু আসছে আগস্ট মাসকে পুরো ঝুঁকির মাস হিসাবে দেখানো হয়েছে এবং এই দিক থেকে আসলে যে বিষয়টি সতর্ক করা হয়েছে এবং স্বাভাবিকভাবে যে রোগের সংক্রমণ এই সংক্রমণ বিষয়টিকে যেন সতর্কতার মাধ্যমে মোকাবেলা করা হয় এই লক্ষ্যে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সচেতনমূলক লিফলেট বিতরণ সহ তাদের কার্যক্রম কিন্তু চালানো হচ্ছে। তবে স্বাভাবিকভাবে বলা হচ্ছে যে আসছে আগস্ট মাস ডেঙ্গু রোগের সর্বোচ্চ একটি ঝুঁকির মাস এবং এই ঝুঁকির মাসে কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা না নেওয়া হলে এই আক্রান্ত সংখ্যা অধিক আরো বাড়বে এবং সেদিক থেকে কিন্তু তাদের দিক থেকে বলা হচ্ছে যে যারা উপসর্গ নিয়ে আসছেন তাদের সতর্কতার দিকে বা চিকিৎসকের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এই ছিল নওগাঁ সদর হাসপাতালের সার্বিক ডেঙ্গুর খোঁজ খবর। রাজধানীর যাত্রাবাড়ির মাতুয়াইলে ইউলুপটি পরিণত হয়েছে মরণ ফাঁদে। সড়ক দুর্ঘটনা এখন এখানকার নিত্যদিনের ব্যাপার। আইন মানার তাগিদ দিচ্ছে ট্রাফিক পুলিশ, আর বিশেষজ্ঞরা বলছেন নকশায় ত্রুটি থাকায় ঘটছে দুর্ঘটনা। আতাউর কাউসারের প্রতিবেদন। রাজধানীর যাত্রাবাড়ি থেকে চিটাগাং রোডের দিকে যেতে মেয়র হানিফ ফ্লাইওভার টোল প্লাজার 3.5 কিলোমিটার পর মাতুয়াইল ইউলুপটির মাত্র 20 থেকে 30 মিটারের মধ্যে উত্তরে ডেমরার দিকে গিয়েছে একটি ফিডার রোড। সরেজমিনে গিয়ে দেখা যায় চিটাগাং রোডের দিক থেকে আসা অনেক যানবাহন ইউলুপ পার হয়ে যাত্রাবাড়ির দিক থেকে আসা উচ্চ গতি সম্পন্ন যানবাহনের সামনে দিয়ে আড়াআড়ি প্রবেশ করছে সড়কটিতে। পাশাপাশি অনেকে রং সাইড দিয়ে প্রবেশ করছে যাত্রাবাড়িমুখী ইউলুপে। ফলে ঘটছে ছোট বড় নানান দুর্ঘটনা। শাখা সড়কের এত কাছে ইউলুপ নির্মাণ এবং ইউলুপের ডিভাইডারে কোনো ফ্লুরোসেন্ট মার্কিং না থাকায় প্রতিদিন দুর্ঘটনা দেখতে দেখতে অনেকটা অভ্যস্ত হয়ে যাওয়া এলাকাবাসী বলছেন এ জায়গাটি পরিণত হয়েছে মরণ ফাঁদে। প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয়, প্রতিদিন। ইউলুপ হওয়ার পরে আগের থেকে দুর্ঘটনা বাড়ছে। স্পিড ব্রেকার দিলে ওদিক থেকে যে দ্রুতগামী গাড়িগুলো আসতেছে ওরা নিয়ন্ত্রণ হবে। যে বলছে যে মরণ ফাঁদ হয়েছে এটা আসলে সত্যিই বলছে। এই ইউলুপটির 2.5 কিলোমিটার উত্তরে মৌচাকের কাছে রয়েছে আরেকটি ইউলুপ। তবে এই লুপটির কাছাকাছি কোনো ফিডার রোড না থাকাতেই হয়তো দুর্ঘটনার পরিমাণ একেবারেই কম, যদিও এটিতেও নেই ফ্লুরোসেন্ট মার্কিং। এখানে অন্ত হয়নি আল্লাহর রহমতে, কিন্তু ওই পাশে কিছুদিন পর ঘটনাটা হইতাছে। এ জায়গাগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিত এ সার্জেন্ট গুরুত্ব দিলেন ট্রাফিক আইন মানার বিষয়টিতে। ট্রাফিক রুলসটা মেনে চললে দুর্ঘটনার পরিমাণটা উল্টা যাওয়ার প্রবণতা যদি একটু কমিয়ে আনি আমরা, স্বাভাবিক দুর্ঘটনার পরিমাণ কমে যাবে।
মরণ ফাঁদে পরিণত হওয়া এই সড়কটির নকশায় কি ধরনের গলদ রয়েছে, কেমন হওয়া উচিত ছিল তা জানালেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষক। ইউটার্নটা এখন ব্ল্যাক স্পটে পরিণত হয়েছে, নকশার মধ্যে ভুল আছে। এটা জাংশন থেকে ন্যূনতম 400 মিটার দূরে কিন্তু আপনাকে দিতে হবে, লেন সেপারেটর দিতে হবে, ইউটার্নের জন্য আলাদা লেন বের করতে হবে, এর জন্য যদি দুই পাশে জায়গা অধিগ্রহণ করতে হয় সেটি করতে হবে, এর কোনো বিকল্প নাই। বললেন এমনভাবে নকশা করা উচিত যাতে কমবে যানজট, বাড়বে না দুর্ঘটনা। দুর্ঘটনার নানান কারণ রয়েছে, যানবাহনের যান্ত্রিক ত্রুটি, অতিরিক্ত গতি, চালক পথচারীর সচেতনতা না থাকা, সড়ক আইন না মানা, সড়কের নকশাগত ত্রুটি তার মধ্যে অন্যতম। এলাকাবাসী এবং দুর্ঘটনা নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা বলছেন এই ইউলুপটি যানজট কমালেও বাড়িয়েছে দুর্ঘটনা, যা রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। গোড়ার মাটি সরে যাওয়ায় হেলে পড়েছে গাছ। মৌলভীবাজারের লাউয়াছড়া উদ্যান দিয়ে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন, ঘটছে দুর্ঘটনা। রেলওয়ে ও বন বিভাগ বলছে 43টি গাছ চিহ্নিত করা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতি পেলে নেওয়া হবে ব্যবস্থা। শাওলিদুর রহমানের পাঠানো তথ্য, মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবিতে রিপোর্ট। রেল সড়ক ঘেঁষে দুই পাশে দাঁড়িয়ে আছে একের পর এক গাছ। সামান্য ঝড়ো বাতাসেই রেল লাইনে উপড়ে পড়ে সেগুলো। এতে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় ট্রেন দুর্ঘটনা। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের চিত্র এটি। পাহাড় টিলার ঘন বন বেষ্টিত প্রায় 8 কিলোমিটার এই রেলপথে 43টি ঝুঁকিপূর্ণ গাছ চিহ্নিত করেছে রেলওয়ে বিভাগ। এসব গাছের গোড়া থেকে মাটি সরে আসায় অনেকটা হেলে পড়েছে রেল লাইনে। গাছের গোড়াতে মাটি নেই বা মাটি নরম হয়ে গেছে, এই জন্য বা তুফান টাফান হইলে বা বৃষ্টি হইলে গাছটা যে কোনো পড়ে যায়। যখন প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় তাহলে অসংখ্য গাছগুলো আসলে রেল লাইনে পড়ে যায়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অনুমতি পেলে ঝুঁকিপূর্ণ গাছ কাটার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে রেলওয়ে ও বন বিভাগ। বন বিভাগকে এই গাছগুলো কাটার জন্য চিঠি দেওয়া হয়েছে। আমরা চাইলেই এই বন বিভাগের গাছ আমরা কাটতে পারি না। তদন্ত সাপেক্ষে একটা রিপোর্ট দিব আমাদের ডিএফও স্যারকে। ডিএফও স্যার রিপোর্ট আবার আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেমন সিসিএফ স্যার কাছে দিবে, দেন এটা মিনিস্ট্রিতে পাঠাইলে অনুমোদন হইলে দেন একটা কিছু হবে। গত 20 মে লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঝড়ের কবলে গাছ উপড়ে পড়ে ট্রেন দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও ঢাকা সিলেট রেল পথে প্রায় 15 ঘন্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। সময় সংবাদ, মৌলভীবাজার। বদলে যাচ্ছে সিলেটের স্বাস্থ্যসেবা। আধুনিক মানের চিকিৎসা সেবা সিলেটবাসীর দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সরকার একের পর এক প্রকল্প হাতে নিয়েছে। বিভাগ জুড়ে হাজার কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হচ্ছে বিশেষায়িত হাসপাতাল। শিগগিরই এই হাসপাতালগুলো খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নৌশাদ আহমেদ চৌধুরী। গেল বছরের 9 জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট সহ দেশের 8টি বিভাগে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের অধীনে সমন্বিত ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। স্থানীয় পর্যায়ে বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে 2020 সালের 17 সেপ্টেম্বর এই প্রকল্প একনেক সভায় পাশ করা হয়। এতে ব্যয় ধরা হয়েছে 2388 কোটি 39 লাখ টাকা। এই প্রকল্পের আওতায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে 90 কোটি টাকা ব্যয়ে 15 তলা হাসপাতালের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। ক্যান্সার রোগীদের সেবাটা আমরা আগে চালু করব। আমরা ওনাদের সাথে কথা হয়েছে যে ওনারা বলছেন যে হয়তোবা ডিসেম্বরের মধ্যে আমরা 6 তলার পুরো কাজ হয়তো হাতে পাবো। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের জন্য নির্মাণ করা হয়েছে 10 তলা ভবন। নতুন উপজেলা ওসমানীনগরে স্বাস্থ্যকেন্দ্রের কাজ প্রায় শেষের পথে। অন্যদিকে 2018 সালে 250 শয্যার সিলেট জেলা হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 15 তলা এই হাসপাতালের 87 কোটি টাকা ব্যয়ে প্রথম পর্যায়ের 8ম তলার কাজ শেষ। হাসপাতালের নির্মাণ কাজে ধীর গতিতে ক্ষুব্ধ সংশ্লিষ্টরা। আমাদের পরিচালক মহোদয়ের কাছেও স্পষ্ট না, উনি বারবার মন্ত্রণালয়ে জোর দিচ্ছেন প্রকল্প পরিচালকের মাধ্যমে যেভাবে এটার কর্মকাণ্ড পরিচালিত হওয়া উচিত। আমার ধারণা এইভাবে পরিচালিত হচ্ছে না। নির্মাণ কাজের সাথে সিলেট স্বাস্থ্য বিভাগকে সংযুক্ত না করায় হাসপাতালের নির্মাণ কাজ নির্দিষ্ট সময়ে শেষ করা সম্ভব হয়নি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রকল্প পরিচালক না থাকায় এই হাসপাতালের কাজ ধীর গতিতে চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সিলেটের 250 সজ্জার জেলা হাসপাতাল থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। সময় সংবাদ। আজ মধ্যরাতে শেষ হচ্ছে সমুদ্রে মাছ শিকারের 65 দিন নিষেধাজ্ঞা। মাছ শিকারে যাওয়ার প্রস্তুতি নিতে ব্যস্ত উপকূলীয় জেলেরা। কাঙ্ক্ষিত মাছ পেলে ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা তাদের, তবে সমুদ্র জলদস্যু মুক্ত রাখার দাবি জেলেদের। নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছে পুলিশ ও মৎস্য বিভাগ। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। ঘাটে নিয়ে রাখা হয়েছে জ্বালানি তেলের ব্যারেল, জেলেরা ব্যস্ত জাল প্রস্তুতে। দীর্ঘ 65 দিন পর রোববার মধ্যরাতে শেষ হচ্ছে সমুদ্রে মাছ শিকারের নিষেধাজ্ঞা। মাছ শিকারে যাওয়ার প্রস্তুতি নিতে দম ফেলার ফুসরত নেই জেলেদের। নিষেধাজ্ঞার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন জেলেরা। নিষেধাজ্ঞা শেষে নিরাপদে সমুদ্রে কাঙ্ক্ষিত মাছ শিকার করতে পারলে ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা তাদের। তাই দাবি সমুদ্র জলদস্যু মুক্ত রাখার। তেল টাল ভরতে আছে বোর্ডে, কতক ডগে আছে, ডগ দিয়ে নামলে আর কি জাল ধরে ভরিয়ে আমরা সাগরে চলে যাব। আগে নামিয়া যদি মাছ টাছ পাই তাহলে লোকসানটা তাড়াতাড়ি কাটবে আমাদের। কাম কাজ আমরা গুছিয়ে ফেলাইছি, এখন আবার শেষ যতক্ষণে না হয় ততক্ষণে আমরা নামতে পারবো না। আবার শেষ হওয়ার পর্যন্ত আমরা কুলে আছি, তারপর আমরা গাঙ্গে চলে যাব। দুর্যোগ আবহাওয়া না থাকুক, আমরা নির্বিঘ্নে মাছ ধরতে পারি, জলদস্যু না থাকুক, তো এই কোনো প্রতিবন্ধকতা না হইলেই আমরা আসলে মাছ ধরতে পারবো। এদিকে সমুদ্রে মাছ শিকারের সময় জেলেদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস পুলিশ ও মৎস্য বিভাগের। কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের পর্যাপ্ত ফোর্স অফিসার নিয়োজিত রয়েছে, আর বিশেষ করে নদী কেন্দ্রিক জায়গায় আমাদের নৌ পুলিশ কাজ করছে। জেলেরা যাতে নির্বিঘ্নে সমুদ্রে এবং নদী মোহনায় মাছ ধরতে পারে সে বিষয়ে আমাদের নৌ পুলিশ, কোস্টগার্ড এবং নৌবাহিনীকে কিন্তু সেইভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গত 20 মে থেকে সমুদ্রে মাছ শিকারে 65 দিনের নিষেধাজ্ঞা জারি করে সরকার। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। দেখছেন সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের গুলিতে নিহত বাংলাদেশি যুবক ইয়াজ আহমেদ রমিমের মরদেহ হস্তান্তর শেষে জানাজা সম্পন্ন হয়েছে। বাংলাদেশের স্বজনদের কাছে মরদেহ আনা হবে। এদিকে হাতকড়া অবস্থায় পালিয়ে যাওয়া ঘাতক তরুণকে 4 দিনেও গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। ময়না তদন্ত শেষে 23 বছর বয়সী ইয়াজ আহমেদ রুমিমের মরদেহ নিয়ে আসা হয় মিজুরির সেন্ট লুইস শহরের দারুল সালাম মসজিদে। স্থানীয় সময় শুক্রবার বাদ জুমা সেখানে তার জানাজা সম্পন্ন হয়। তাকে এক নজর দেখতে ও জানাজায় অংশ নিতে ছুটে আসেন তার শুভাকাঙ্ক্ষী ও প্রবাসী বাংলাদেশিরা। এ সময় তারা এ ঘটনার দ্রুত বিচার ও এ ধরনের হত্যা বন্ধের দাবি জানান। রুমিমের মরদেহ তার বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ে দাফন করা হবে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরে মঙ্গলবার ভোর রাত 3:30 দিকে পশ্চিম সেন্ট লুইস বিপি গ্যাস স্টেশনে কর্মরত অবস্থায় রুমিমকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে 19 বছর বয়সী জেটিবিয়ান স্কট নামের এক তরুণকে পুলিশ গ্রেপ্তার করলেও হাতকড়া অবস্থায় সে পালিয়ে যেতে সক্ষম হয়। তাকে ধরতে জনগণের সহায়তা চেয়েছে পুলিশ। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। দেখছেন সময় সংবাদ। বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডেতে আউট হয়ে মাঠে ব্যাট দিয়ে স্ট্যাম্প ভাঙা পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে ভারত নারী দলের অধিনায়কের ঔদ্ধত্যপূর্ণ আচরণ নিয়ে আইসিসিতে অভিযোগ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, জানিয়েছেন বিসিবির নারী উইং চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। ভদ্রতার সীমা লঙ্ঘন করেছেন হরমনপ্রীত কৌর, মন্তব্য বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির। এই দৃশ্য দেখে কেউ ভাবতেই পারেন এটা হয়তো পাড়া মহল্লার খেলা, কিন্তু না, আন্তর্জাতিক ম্যাচেই আম্পায়ারের উপর ক্ষুব্ধ হয়ে ব্যাট দিয়ে স্ট্যাম্প ভাঙলেন ভারত নারী দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। ভদ্রলোকের খেলাটা আরও একবার কলুষিত হলো ভারতের হাত ধরে। অধ্যত্ত আরও বাকি ছিল। ম্যাচ টাই হওয়ার পর পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে ভদ্রতার সীমা লঙ্ঘন করলেন হরমনপ্রীত। একতরফাভাবে আম্পায়ারদের সিদ্ধান্তের উপর ক্ষোভ ঝেড়ে করেন বিস্ফোরক মন্তব্য। ট্রফি নিয়ে দুই দলের ছবি তোলার সময়
কটূক্তি করেন হারমানপ্রীত, যার জন্য পরবর্তীতে গোটা দল নিয়ে সেখান থেকে সরে আসেন বাংলাদেশ অধিনায়ক। ভারত অধিনায়কের সব আচরণই লঙ্ঘন করে আইসিসির কোড অফ কন্ডাক্ট। কিছু কথা সবসময় তার সবকিছু বলা যায় না, যা হয়েছে আমার কাছে মনে হয় না যে আমার টিম নিয়ে ওখানে আমি থাকবো, সো আমি চলে এসেছি। ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার। তাকে কেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডাকা হলো না তা নিয়েও প্রশ্ন তোলেন হারমানপ্রীত। অথচ এই বিষয়ে তার কথা বলার এখতিয়ার নেই। এমন ঘটনায় ক্ষুব্ধ বিসিবি। ম্যাচ রেফারির রিপোর্টে সন্তুষ্ট না হলে অভিযোগ করবে আইসিসির কাছে। যেভাবে বলেছে আমি মনে করি সেটা আমাদের বোর্ড টু বোর্ড কথা হবে, তাদের বোর্ডের সঙ্গে বা আইসিসির সঙ্গে আমরা কথা বলবো। এরকম সিচুয়েশন বা এরকম কমেন্ট কাম্য নয়। তো আমরা আশা করি যে এটা স্পোর্টসম্যান স্পিরিট যেটা থাকে, এই স্পিরিট নিয়ে খেলা উচিত এবং তাদের স্পিরিটটা শো করা উচিত। আর যদি কিছু কমপ্লেন থাকে ডেফিনেটলি তারা অন প্রসেস তারা যেতে পারে। ভারতের মতো দলের কাছ থেকে এমন আচরণ অপ্রত্যাশিত। এর কঠিন শাস্তি না দিলে ক্রিকেট বিশ্বে বাজে বার্তা যাবে বলেও মত তাদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে 3 দিনের সফরে ইতালির পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যোগ দেবেন খাদ্য ও কৃষি সংস্থার শীর্ষ সম্মেলনে উচ্ছ্বসিত প্রবাসীরা। বড় আমনের বাম্পার ফলন, ভারতের চাল রফতানির নিষেধাজ্ঞায় হবে না সংকট। কর্পোরেট প্রতিষ্ঠান মজুদের চেষ্টা করলে অস্থির হবে বাজার, বলছেন ব্যবসায়ীরা। এবং নিয়ন্ত্রণহীন ডেঙ্গু আক্রান্ত মৃত্যুতে প্রতিদিন ছাড়াচ্ছে আগের রেকর্ড। রোগের চাপ সামাল দিতে হিমশিম হাসপাতাল। এডিস নিধনে ব্যবস্থা নেওয়ার তাগিদ। এ ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।